প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি যখন সিএসএস নিয়ে কাজ করি তখন ভিজুয়াল স্টুডিও কোড থেকে কিছু এক্সটেনশন আমি রেগুলারলি ব্যবহার করে থাকি। তো এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের সেই এক্সটেনশনগুলোর সাথে পরিচয় করে দেব। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি চেষ্টা করব জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমি যে এক্সটেনশনগুলো ব্যবহার করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই এক্সটেনশনগুলো ব্যবহার করার মূল কারণ হচ্ছে যাতে করে আমি আমার কাজ আরও দ্রুত গতিতে করতে পারি এবং মোর এফিশিয়েন্টলি করতে পারি, অর্থাৎ আমি আমাকে যাতে করে আরও প্রোডাক্টিভ করতে পারি। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক সেরকম কিছু এক্সটেনশন সিএসএসের জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটি ফোল্ডার রয়েছে। আমি ফোল্ডারের মধ্যে যে কাজটা করব, index.html নামে একটি ফাইল নিচ্ছি এবং এইখানে বরাবরের মতো বেসিক স্ট্রাকচারটি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইখানে বেসিক স্ট্রাকচার তৈরি করা হয়ে গেছে। একটি H1 বা H2 হোয়াটএভার যে কোনো একটা ট্যাগ নিচ্ছি, এখানে বলে দিচ্ছি বাংলাদেশ। ওকে, এবার আমি যে কাজটা করতে চাচ্ছি, এই কোডটা আমি আউটপুট দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি লাইভ সার্ভার নামে একটি এক্সটেনশনের সাহায্য নেব, যার সাহায্যে আমি বারবার কি করতে পারবো, এখানে ইনপুট চেঞ্জ করে তার ভিত্তিতে আমি আউটপুট দেখতে পারবো। তো সেই জন্য আমি প্রথম যে এক্সটেনশনটা ইউজ করব, যেটা হয়তো বা আপনারা অনেকেই অলরেডি করছেন, দেখেন হয়তো বা অনেকগুলো এক্সটেনশন আপনার পরিচিত মনে হবে। যে এক্সটেনশনগুলো আপনি নতুন শিখবেন, ডেফিনেটলি এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন যে কোন এক্সটেনশনটি সম্পর্কে আপনি প্রথমবারের মতো জানতে পেরেছেন। ওকে, সো এটা আমাকে আরও ইন্সপায়ার করবে। তো চলুন এবার দেখে নেই এখানে লাইভ সার্ভার নামে যেটা আমি এখানে খুঁজতেছি, একটু বড় করে এইদিকে নিচ্ছি, এতে করে আপনাদের সুবিধা হবে। দেখতে পাচ্ছেন লাইভ সার্ভার প্রায় 15.5 মিলিয়ন এখানে ইনস্টল করা হয়েছে। তো আমরা এটা ইনস্টল করে নেব এবং ইনস্টল করার শেষে এবার যে কাজটা করতে পারবো এটা আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন এবার এটাকে আমরা ব্যবহার করি। এখানে চাইলে ডকুমেন্টেশন থেকে পড়ে নিতে পারেন এটার কাজ কি, আমি সেটা এখানে পড়ছি না। এবার এখান থেকে আমি যে কাজটা করব, ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে ক্লিক করব। ডেফিনেটলি এটা ওপেন করা হয়ে গেছে। আমার যেহেতু দুইটা স্ক্রিন ব্যবহার করছি সেই জন্য অন্য একটা স্ক্রিন ওপেন হয়েছিল। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আউটপুটটা দেখতে পাচ্ছেন, আমি এদিকে নিয়ে আসছি, এতে করে আপনাদের সুবিধা হবে। দ্যাটস ইট। সো তাহলে একটা এক্সটেনশনের সাথে আপনার পরিচয় করে হয়ে গেলেন, সেটা হচ্ছে লাইভ সার্ভার এক্সটেনশন। ওকে, এবার আমি যে কাজটা করতে যাচ্ছি, পরবর্তী যে এক্সটেনশনের সাথে আপনাদের পরিচয় করে দিতে যাচ্ছি সেটা হচ্ছে কালার হাইলাইট। এবং সেটা কেন দরকার একটু পরেই বুঝতে পারবেন। আমি এখান থেকে এক্সটেনশনে ক্লিক করবো, এই যে এইখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন রয়েছে, অথবা চাইলে আপনারা এখানে সেটিংয়ে গিয়েও এক্সটেনশন কিন্তু খুঁজে নিতে পারেন এইখান থেকে এক্সটেনশন। ওকে, তো এবার আমি এখান থেকে যে এক্সটেনশন ব্যবহার করব আপনাদের বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি কালার হাইলাইট এই এক্সটেনশনটি ব্যবহার করতে যাচ্ছি। তো এই যে কালার, দেন এখান থেকে আমি নিচ্ছি হাইলাইট। ওকে, তো এই কালার হাইলাইটের উদ্দেশ্য কি সেটা বোঝানোর জন্য আমি প্রথমে ইনস্টল করব না, আমি জাস্ট এইখানে index.html এর সাথে index.html এর সাথে আমি একটি CSS ফাইল লিঙ্ক করে নিচ্ছি। এদিকে লক্ষ্য রাখবেন style.css। অ্যান্ড দেন যে কাজটা করব, এইখানে আমি H1টাকে সিলেক্ট করে নিচ্ছি, H1টাকে সিলেক্ট করে একটি কালার দিয়ে দিচ্ছি H1 এর জন্য। সে ফর এক্সাম্পল আমি এখানে একটি কালার নিচ্ছি, আমার ইচ্ছা মতো নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আমি এখানে 4F এই কালারটি নিচ্ছি। ওকে, সেভ করে নিলাম এইখানে কালারটি, বা একটু ডিফারেন্ট কালার নেই, এই যে এই কালারটা নিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এবার যদি আমি এটা সেভ করি তাহলে ডেফিনেটলি এখানে কাজ হবে না, কারণ আমি এখনও কী করিনি, লিঙ্ক করিনি CSSটাকে। তো এখানে থেকে আমি CSSটাকে লিঙ্ক করে দিচ্ছি, দ্যাটস ইট, সেভ করে নিলাম। তো এবার দেখতে পাচ্ছেন এখানে কাজ হয়েছে, ডেফিনেটলি হয়েছে, এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে স্টাইলটা সেট করেছি সেটা পারফেক্টলি কাজ করেছে। বাট আমি যে বিষয়টা এখানে যে এক্সটেনশনটা আপনাদের দেখাতে চাচ্ছি তার নাম হচ্ছে কালার হাইলাইট। তো সেই কালার হাইলাইট কী করবে সেটা বুঝতে পারবেন, তবে তার আগে এই দিকে একটু খেয়াল রাখবেন। এখানে এখন যে আপনারা যে সিনারিওটা দেখতে পাচ্ছেন, আমি কালার হাইলাইট যখন ইনস্টল করব তখন কিন্তু এই সিনারিও থাকবে না। তো আমি সেটা কেন থাকবে না এবং কী পরিবর্তন আসবে সেটা বোঝাচ্ছি। তো সেই জন্য এখানে এই যে কালার হাইলাইট সার্চ করে নিয়েছি অলরেডি আমরা, এখান থেকে আমি ইনস্টল করব, এই যে প্রথম যেটা আছে সেটাকে ইনস্টল করে নিচ্ছি। তো এই কালার হাইলাইট কী করবে, যে কালারটা আমরা নেব সেই কালারের চারিদিকে একটা কালারটাকে কিন্তু ভালোভাবে দেখাবে, ভিজুয়ালাইজ করে দেবে, এতে করে আপনার বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে পরিবর্তন চলে এসেছে, আমরা যে কালার হাইলাইট ইনস্টল করার পর এখানে কিন্তু পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে পেরেছেন। সো ইটস ভেরি কুল, এটা অবশ্যই রেকমেন্ডেড, ইউজ করবেন। তো ফাইন গেল, এটা হচ্ছে কালার হাইলাইটের বিষয়। এবার পরবর্তী যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেই জন্য আমি এখানে কিছু কাজ করছি। এখানে লক্ষ্য রাখবেন এই যে আমি এখন যে এখানে অনেকগুলো প্যারেন্থেসিস ব্যবহার করলাম। এখন আপনি যখন অনেকগুলো লাইন থাকবে তখন ডেফিনেটলি এখানে কোন প্যারেন্থেসিস কোনটার সাথে এখানে লিঙ্ক সেটা কিন্তু বুঝতে পারবেন না। তো সেই জন্য আমরা যেটা করি, সেই জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করে থাকি, খুব পপুলার একটি এক্সটেনশন। তো সেটা আমি এখানে আপনাদের দেখাচ্ছি, ব্রেকেট পেয়ার। সো এখানে এরকম সার্চ করে নেবেন ব্রেকেট পেয়ার কালারাইজার।
সো এই যে দেখতে পাচ্ছেন এটা কি করবে, এটা খুবই পপুলার, দেখতেই পাচ্ছেন অলরেডি। এটা কি করবে যে প্রত্যেকটা যে যার সাথে লিঙ্ক করা আছে ওপেনিং এবং ক্লোজিং যেটা তা সেটাকে একটা কালার দ্বারা এখানে ভিজুয়ালাইজ করে দেবে। তো আমি এখানে ইনস্টল করে নিচ্ছি, এটা একটু হয়তো সময় নেবে। ইনস্টল করা শেষ হয়ে গেলে এবার চলুন আমরা দেখি এখানে কি পরিবর্তন আসলো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবর্তন, যে এটার সাথে বোঝাই যাচ্ছে এই কালারের সম্পর্ক রয়েছে, এটার সাথে এই কালারের সম্পর্ক রয়েছে, যেটা কোড পড়তে অনেক সাহায্য করে এবং অনেক সময় স্পেসিফিকলি কোন জায়গায় কি হচ্ছে সেটা বুঝতে সাহায্য করে। সো দ্যাটস ইট। তাহলে আপনারা এবার 3টি এক্সটেনশনের সাথে পরিচয় হয়ে গেলেন। একটি হচ্ছে লাইভ সার্ভার, যার সাথে আমরা রেগুলারলি কিন্তু কনস্ট্যান্ট আমরা কি করতে পারছি, কন্টিনিউয়াসলি আউটপুট এখানে দেখতে পাচ্ছি। দেন আমরা কি দেখলাম, আমরা দেখলাম কালার হাইলাইট। তো তার উদ্দেশ্য কি সেটা এখানেই দেখতে পাচ্ছেন, কালারকে হাইলাইট করে দেবে। দেন আপনারা দেখলেন ব্র্যাকেট পেয়ার কালারাইজার, যার সাথে কি হয় এই যে ব্র্যাকেটগুলো সেগুলোকে আমরা হাইলাইট করতে পারি, কালারাইজ করতে পারি। ওকে, তো এইগুলো অবশ্যই আপনাদের হয়তো বা কাজে লাগবে, যাদের লাগবে আলহামদুলিল্লাহ। চলুন এবার পরবর্তী এক্সটেনশন আমরা দেখি। এবার আমি যে এক্সটেনশনটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে HTML to CSS অটো কমপ্লিশন। তো সেটা কেন দরকার সেটা দেখানোর জন্য আমাকে এখানে যে কাজটা করতে হবে, হয়তো বা কিছু কোড লিখতে হবে, সেই জন্য আমি এইদিকে এটা নিয়ে আসলাম। এবং এইখানে যে কাজটা করব, আমি হেডারের নিচে, এখানে হেডিংয়ের নিচে হেডার নামে একটি ট্যাগ নিচ্ছি, তার জন্য একটি ক্লাস দিয়ে দিচ্ছি হেডার। এবং এইখানে আমি যে কাজটা করব, আমি h2 নামে একটি ট্যাগ নিচ্ছি, বলে দিচ্ছি দিস ইজ এ হেডার। ওকে, পারফেক্ট। এবার আমি যখন সিএসএস থেকে চাইবো যে এই হেডারকে আমি কি করব, স্টাইলাইজ করব এই যে এই ক্লাসটাকে, তখন আমাকে কি করতে হবে, ডেফিনেটলি এখানে আসতে হবে। এখানে আসার পর এরকম লিখতে হবে যে হেডার লিখতে হবে। এখন এমনও হতে পারে যে আমি যেটা দেখে এসেছি সেটার নাম হয়তো বা ভুলে গিয়েছি, সেক্ষেত্রে আবারও যেতে হচ্ছে এইখানে স্পেসিফিকলি দেখে দেন আমাকে লিখতে হচ্ছে। এই হচ্ছে আমার এইখানের যে প্রবলেমটা। তো এই প্রবলেমটাকে আমরা চাইলে খুব সহজেই ফিক্স করতে পারি, সেটা হচ্ছে HTML to CSS অটো কমপ্লিশনের মাধ্যমে। সেটা কি করবে, আপনি HTML এর যে আইডি বা যে ক্লাসগুলো ব্যবহার করলেন সেগুলোকে খুব সহজেই এইখান থেকে আপনার জন্য ফাইন্ড করে সে অটো কমপ্লিট এইখানে বলে দেবে যে এই ক্লাসটা আপনি ইউজ করতে চাচ্ছেন কিনা বা এই আইডিটা ইউজ করতে চাচ্ছেন কিনা। তো চলুন সেটা কাজ করে কিভাবে আমরা দেখে নেই। সেই জন্য আমি আবারও এক্সটেনশনে চলে আসবো। এইখান থেকে যে এক্সটেনশনটা আমাকে নিতে হবে বা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে HTML to CSS অটো কমপ্লিশন, সেটা আমার নিতে হবে। ওকে, তো অটো কমপ্লিশন ডেফিনেটলি এখানে পুরোটা লিখে আমি তারপর সার্চ দিই কমপ্লিশন। ওকে, সার্চ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে এই যে HTML to CSS অটো কমপ্লিশন, এখানে ইনস্টল করে নিয়েছি। এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি এটা এখান থেকে এইদিকে সরিয়ে নিলাম এবং আমার index.html এ চলে আসলাম। দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় আছি। আমার উদ্দেশ্য হচ্ছে হেডার ক্লাসকে ব্যবহার করা। তো এখান থেকে যে কাজটা করতে পারি, এই যে ডট দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন হেডারটা কিন্তু চলে এসেছে। সো আমার এবার ডিফল্ট কিন্তু খুঁজে বের করতে হচ্ছে না বা নামটাও চেক করতে প্রয়োজন হচ্ছে না। আমি জানি যে এটা আমার কি করবে, সে অটো কমপ্লিট আমাকে বলে দেবে কিন্তু এখানে যেটা রয়েছে। ওকে, সো এটা খুবই একটি হেল্পফুল বিষয়, ডেফিনেটলি অনেক টাইম সেভিংয়ের বিষয়। আশা করি এটা আপনারা ইনস্টল করে নেবেন যদি এটা ব্যবহার করে না থাকেন অলরেডি। তাহলে আশা করি অনেকগুলো এক্সটেনশন হয়তো বা নতুন হতে পারে আপনাদের জন্য, শিখে নিয়েছেন এইখান থেকে। এবার চলুন পরবর্তী যে এক্সটেনশনটা আমরা দেখব, যেটা খুবই ইম্পর্টেন্ট একটি এক্সটেনশন, সেটা হচ্ছে প্রিটিয়ার, যেটা আমরা বলে থাকি। তো সেটা কেন দরকার, সাপোজ আমি এখানে একটা উদাহরণ দেখাচ্ছি। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, এটা নিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার, সেভ দিচ্ছি। আউটপুট ডেফিনেটলি পরিবর্তন এসেছে দেখতে পাচ্ছেন, বাট কোডের অবস্থা দেখুন, এইখানে একটা লাইন শুরু হয়েছে, এইখানে একটা লাইন শুরু হয়েছে, ডেফিনেটলি এটা ভালো দেখাচ্ছে না। এখন আমি কি করতে পারি, হয়তো বা প্রত্যেকটা জায়গায় আমি ম্যানুয়ালি এরকম ঠিক করে নিতে পারি, কিন্তু আমরা এই কাজগুলো এরকম ম্যানুয়ালি ডেফিনেটলি করব না। আমরা যে এক্সটেনশনের সাহায্য নেব তার নাম হচ্ছে প্রিটিয়ার, যেটা খুব পপুলার একটি এক্সটেনশন। তো এটা কি করবে, আমাদের কোডকে ফরম্যাট করে দেবে। সো আমি এই জন্য এখানে আমি সার্চ করব প্রিটিয়ার নাম দিয়ে, এই দিকে আমি একটু সরিয়ে নিচ্ছি এতে করে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে দিয়ে দিচ্ছি প্রিটিয়ার। সো প্রিটিয়ার লেখা মাত্র এখানে দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে। আমি এটা ইনস্টল করে নেব। এখন ফরম্যাটিংয়ের জন্য আসলে ডিফারেন্ট অনেকগুলো জিনিস রয়েছে, আপনারা চাইলে ইউজ করতে পারবেন। তো আমি এই এক্সটেনশনটি ইউজ করছি, ইট ডাজেন্ট মিন আপনাকে এই এক্সটেনশনটি ইউজ করতে হবে, আপনারা চাইলে অন্যগুলো ইউজ করতে পারেন, বিউটিফায়ার এরকম অনেকগুলো রয়েছে। তো এখান থেকে ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পর এখানে ডেফিনেটলি কিছু বিষয় আপনারা দেখতে পারবেন, এখানে ডকুমেন্টেশনটা পড়ে নিতে পারেন যে কিভাবে এটাকে ইউজ করতে হয়। এখানে এই যে দেখতে পাচ্ছেন এইখানে এরকম ইনস্টলের ডকুমেন্টেশন এখানে বলে দেওয়া আছে। তারপরে ডিফল্ট ফরম্যাটারের বিষয়টা এখানে কি বলছে, যে ডিফল্ট ফরম্যাটার যেটা রয়েছে সেটাকে ওভাররাইড করতে হলে হয়তো আমার এইরকম ব্যবহার করতে হবে কোডকে। তো আমি যে কাজটা করবো এখান থেকে এই যে এডিটর ডিফল্ট ফরম্যাটার যেটা, এটা এখান থেকে আমি কপি করে নিচ্ছি, Ctrl+C চেপে আপনারা এটা কপি করে নেবেন। তারপর অবশ্যই আমি সেটিংয়ে যাব। তো সেটিংয়ে যাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে আমি Ctrl+Shift+P দিচ্ছি। আপনাদের হয়তো বা উইন্ডোজে ডিফারেন্ট থাকতে পারে, আপনারা চেক করে নিন। এখান থেকে আমি setting.json চলে যাব। ওকে, সো setting.json চলে গেলাম।
এবং এইখানে এডিটর ফরম্যাট অন সেভ যে কোনো জায়গায় আমি এটা অ্যাড করে নিচ্ছি এই কোডটা, যেটা আমি অলরেডি কপি করে নিয়ে এসেছিলাম, এখানে আমি পেস্ট করে দেবো। ওকে, সো আবার দেখাচ্ছি আমি কি করলাম। এই যে এডিটর ডট ডিফল্ট ফরম্যাটার এই জায়গাটা আমার লাগবে, সো এইখান থেকে আমি কপি করলাম এবং এইখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। দ্যাটস ইট, এতটুকুই। সো এতটুকু পর আমি এটাকে এখানে সেভ করে নিলাম। সেভ করার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এবার আমরা আউটপুট দেখি কী পরিবর্তন আসলো। এই জায়গায় আমরা আসি, এটা সেভ করলাম, দেখতে পাচ্ছেন এখানে অটো ফরম্যাটিং হয়ে যাচ্ছে। দ্যাট মিনস আমার এটা কিন্তু পারফেক্টলি কাজ করছে। তো আশা করি এতটুকু বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রিটিয়ারের ব্যবহার। প্রিটিয়ার সম্পর্কে আরেকটু এখান থেকে পড়ে নিতে পারেন। আপনারা চাইলে নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজের জন্য প্রিটিয়ারকে অ্যাপ্লাই করে দিতে পারেন যে এটা শুধু জাভাস্ক্রিপ্টের জন্য কাজ করবে, অথবা এরকম করতে পারেন যে জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্যান্য সব কিছুর জন্য কাজ করবে, এরকম কিন্তু বলে দিতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ছাড়া অন্যান্য সব ক্ষেত্রে কাজ করবে, এরকম কিন্তু আপনারা চাইলে বলে দিতে পারেন। তো যাই হোক, এখানে ডকুমেন্টেশন আমি আর পড়বো না, আপনারা পড়ে নিতে পারেন, সেই অনুপাতে কাজ করে নিতে পারেন। ওকে ফাইন, তাহলে এই এক্সটেনশনটির ব্যবহারও আমাদের দেখা হয়ে গেল। তাহলে আমরা দেখলাম কি কি, আমরা লাইভ সার্ভারের ব্যবহার দেখলাম, প্রিটিয়ারের ব্যবহার দেখলাম, কালার হাইলাইটের ব্যবহার দেখলাম, ব্র্যাকেট পেয়ার কালারাইজার ব্যবহার দেখলাম, HTML টু CSS অটো কমপ্লিশন এটারও ব্যবহার দেখলাম। এবার আমি আরেকটি যেটা দেখাতে চাচ্ছি অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে CSS কম্প্রেসর। তো এই CSS কম্প্রেসরের বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। সেই জন্য আমি যে কাজটা করবো, এখানে যে কোডগুলো আছে, সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি, সাপোজ প্যাডিং 5 REM এর মতো দিয়ে দিচ্ছি। ওকে, সেভ করে নিলাম। এখানে আউটপুট ডেফিনেটলি আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমি এই কোডটাকে কম্প্রেস করতে চাচ্ছি। কম্প্রেস করার মানে হচ্ছে মিনিফাই করতে চাচ্ছি, অর্থাৎ আরও সাইজটা ছোটো করতে চাচ্ছি। তো সেই জন্য আমি যে কাজটা করব, এইখান থেকে CSS কম্প্রেসর সার্চ দেব। কম্প্রেসর সার্চ দেওয়ার পর ডেফিনেটলি অনেকগুলো এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে এসেছে। আমি যে অপশনটা ব্যবহার করবো, এই যে প্রথমটা CSS কম্প্রেসর, এবং 50K অলরেডি ইনস্টল করা হয়েছে, 5 স্টার দেখতে পাচ্ছেন, ইনস্টল করে নিলাম এইখান থেকে। ইনস্টল করে নেওয়ার পর এবার এটা আমি কিভাবে ব্যবহার করব, সাপোজ আমি এখানে style.css এ আছি। তো CSS কম্প্রেসরের কাজ হচ্ছে কি, এটাকে মিনিফাই করা এই CSS ফাইলটাকে। সেটা আমরা কিভাবে করতে পারি, সেটার জন্য যেটা করতে হবে, এখানে Shift Alt F চাপ দিতে হবে। তো আমি সেটা কাজ এখানে করে নিচ্ছি, Shift Alt F দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম্প্রেস করা হয়ে গেছে, সাথে সাথে দেখতে পাচ্ছেন সবগুলো জিনিস একসাথে চলে এসেছে। তো এই হচ্ছে কম্প্রেসরের একটা ভালো একটা অ্যাডভান্টেজ, যেটা কি করবে, আপনার ফাইল সাইজটাকে অনেক ছোট করে দেবে। সেভ করে নিলাম। তো সেভ করার পর দেখতে পাচ্ছেন আবার চলে এসেছে, তাই তো। তো এখানে আসলে এখানে চিন্তার কোনো কারণ নেই। আমি যদি এখানে এরকম করি, লক্ষ্য রাখবেন এই যে আমি কিন্তু স্পেস ক্রিয়েট করে নিয়েছি, তাই না। স্পেস ক্রিয়েট করে নেওয়ার পর আবারও যদি আমি এখানে এখানে যেটা করি, Shift Alt F বা Alt Shift F ওয়ারেভার এরকম দিই, তাহলে দেখতে পাচ্ছেন কম্প্রেসর কী করবে, সেটাকে পাশাপাশি নিয়ে আসবে। ওকে, সেভ করে নেবে এবং এখান থেকে যে স্পেসটা ছিল সেইটা কিন্তু সরিয়ে দিয়েছে। তো যাই হোক, আশা করি এখানে কম্প্রেসরের ব্যবহারটাও আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা লাস্ট হয়তো বা যে জিনিসটা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে CSS ফ্লেক্সবক্সের জন্য আমি একটি এক্সটেনশন ব্যবহার করে থাকি। এরকম হয় অনেক সময় যে অনেক কিছু ভুলে যাই, সেই জিনিসটা মনে করার জন্য কিছু এক্সটেনশন ব্যবহার করা যায়। সেরকম হচ্ছে একটি এক্সটেনশন, সেটা হচ্ছে CSS ফ্লেক্সবক্স। তো সাপোজ আমি এখানে হেডারের মধ্যে আমি ডিসপ্লে নিলাম, ফ্লেক্স নিলাম, কিন্তু এবার এই ফ্লেক্সের আমি ডিরেকশন চেঞ্জ করতে যাচ্ছি সাপোজ, বা আমি ফ্লেক্সকে রেপ করতে যাচ্ছি, সেটা কীভাবে করতে হয় সাপোজ আমার মনে হচ্ছে না। তো ব্যাপার না, আমি সেটার জন্য সাহায্য নিতে পারি। আমি যে কাজটা করতে পারি, এখানে একটি এক্সটেনশন ইউজ করতে পারি CSS ফ্লেক্সবক্স নামে। ওকে, তো ফ্লেক্সবক্স লিখে আমি এখানে সার্চ দিলাম এবং এইটা একটু বড় করে নিচ্ছি, এইদিকে লক্ষ্য রাখবেন CSS ফ্লেক্সবক্স। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে CSS ফ্লেক্সবক্স চিটশিট যেটা দেখতে পাচ্ছেন, এবং এই যে উশেব নাম দেওয়া আছে, তো তার আমি এটা ইনস্টল করবো। এখানে ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পর এবার আমার কী ফ্যাসিলিটি পাচ্ছি সেটা দেখেন। এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, তো এই যে ফ্লেক্সের পাশে যে আইকন, সেটাতে যদি আমি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন ওপেন CSS ফ্লেক্সবক্স চিটশিট দেখাচ্ছে। ওকে, ক্লিক করার প্রয়োজন নেই, জাস্ট এইখানে নিয়ে গেলেই কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে। সো এটাতে যদি আমি ক্লিক করি, তাহলে কি হবে, এখানে আমি এটা ছোটো করে নিচ্ছি বা এটা এদিকে ক্লোজ করে দিচ্ছি, আরও এদিকে নিয়ে আসছি। এবার আপনারা লক্ষ্য রাখেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ফ্লেক্সের বিভিন্ন প্রপার্টি কিভাবে কাজ করে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। আমি চাইলে এটা ক্লোজ করে নিতে পারি, তাহলে আপনাদের এটা দেখতে আরও সুবিধা হবে। ওকে ফাইন, এবার দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন কোন প্রপার্টি কীভাবে কাজ করে সেটা কিন্তু এক্সাম্পল শো দেওয়া আছে। ইভেন আপনি যদি সিলেক্ট করেন, সাপোজ কলাম দিয়ে সিলেক্ট করেন, তাহলে দেখতে পাচ্ছেন এগুলো কীভাবে আসবে। অর্থাৎ এখানে কি দেখাচ্ছে যে ফ্লেক্স ডিরেকশনের ভ্যালু আপনি যদি রো দেন, সেটা কি হবে,
ফ্লেক্স ডিরেকশনের ভ্যালু আপনি যদি রো রিভার্স দেন সেটা কি হবে সেটা দেখাচ্ছে। খুবই ভালো একটা জিনিস, এখানে এই এক্সটেনশনটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। এবার সর্বশেষ যে এক্সটেনশনটা নিয়ে আমি এখানে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাসের জন্য আমরা যেটা ব্যবহার করে থাকি লাইভ সাস, যেটা সেই কম্পাইলারটা আপনারা এক্সটেনশন করে নেবেন। আমি এখান থেকে এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন এক্স্যাক্টলি সেই এক্সটেনশনটা। তো আমি এখানে নিচ্ছি, লক্ষ্য রাখবেন সাস কম্পাইলারটা নিচ্ছি। সাস কম্পাইলার লিখে সার্চ দেওয়ার পর একটু বড় করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা আমি ইনস্টল করে নেব। এটার কাজ কি অলরেডি হয়তো আপনারা দেখেছেন, যখন আমরা সাস নিয়ে কাজ করব তো সেই সাস প্রি প্রসেসরকে কি করবে, কম্পাইল করতে সাহায্য করবে এটা লাইভ সাস কম্পাইলার। তো এইখানে এটার ব্যবহার আমি দেখাবো না, কারণ অলরেডি আমি আমার সাসের যে ভিডিও সিরিজ সেইখানে এটার ব্যবহার দেখিয়ে দিয়েছি। ওকে, এই গেল মোটামুটি, আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন আর যে কাজটা করতে পারেন। এবার আপনারা কিছু এক্সটেনশন যদি জানা থাকে সেগুলো আমার সাথে শেয়ার করতে পারেন, আমি হয়তো বা আপনাদের সেই এক্সটেনশন থেকে উপকার পাবো। আর যেটা করতে পারি আমরা এখানে সিএসএস এর জন্য সিএসএস ট্রি নামে একটা আছে, যেটা আমি আসলে এখন হঠাৎ করে মনে হয়েছে, সেটা আমি আপনাদের ব্যবহার দেখাতে পারি। এখানে এই যে সিএসএস ট্রি যেটা দেখতে পাচ্ছেন ইনস্টল করে নিচ্ছি, এর কাজটা কি ডেফিনেটলি আমি দেখাবো আপনাদের। এইখানে আপনারা চাইলে ডকুমেন্টেশন পড়ে বুঝে নিতে পারেন এই কাজটা কি। ডেফিনেটলি আমি এটা ক্লোজ করে দিচ্ছি, index.html এ চলে আসলাম, এই কাজটা দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম এইখানে। এবার যে কাজটা করবো, এখানে সিএসএস এ যা কিছু আছে আমি সরিয়ে দিচ্ছি, কিন্তু ওকে সেভ করে নিলাম। তো এই দেখতে পাচ্ছেন আউটপুটের অবস্থা। এবার যে কাজ করব, এই সিএসএস ট্রিটা কি করবে, আপনি চাইলে কোনো একটা অংশ সিলেক্ট করে নিতে পারেন। এই যে এতটুকু অংশ আমি চাইলে সিলেক্ট করে নিতে পারি। এবার সিলেক্ট করার পর আমি যে এইখানে কিবোর্ডে যেটা ইউজ করব সেটা কি লক্ষ্য রাখবেন, এইখানে আমি চাইলে এখানে অল্টার শিফট পি অথবা চাইলে সেটিংয়ে যেতে পারি। সেটিংয়ে যাওয়ার জন্য যেটা আমাদের করতে হয় নিশ্চয়ই আপনারা অলরেডি জানেন, আমি অলরেডি বলেছি, আমি ইউজ করি কমান্ড শিফট পি। তো এইখান থেকে যে কাজ করবো লক্ষ্য রাখবেন, এই যে অলরেডি দেখতে পাচ্ছেন সেটিংয়ে যাওয়া মাত্র এখানে জেনারেট সিএসএস ট্রি দেখাচ্ছে, অলরেডি কিন্তু সিলেক্টেড আছে, সেটা লক্ষ্য রাখতে হবে। সো আমি আমার কিবোর্ডে কমান্ড অ্যান্ড শিফট পি দিয়েছি, যেহেতু আমি ম্যাক ইউজ করছি, আপনাদের হয়তো বা সেটা হবে কন্ট্রোল শিফট পি, সেটা দিয়ে ট্রাই করতে পারেন। এখানে যখনই জেনারেট সিএসএস ট্রিতে দেব সেটা কি হবে, এই যে লক্ষ্য রাখেন এখানে আমার কি করেছে, সিলেক্টরগুলো অলরেডি সিলেক্ট করে দিয়ে দিয়েছে। তো এই কাজটা স্পেশালি সাসের জন্য খুবই ইম্পর্টেন্ট, সাসে যখন করবেন। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন।